ভ্যাকসিন সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক করে ইউনিসেফ। টিকাদান ব্যাহত হওয়ার কারণেই ভয়ঙ্কর রূপে ফিরেছে হাম। There was a decision taken by the interim government. The measles outbreak reached 58 of the 64 districts across the country. 24 ঘন্টায় ঝরল আরো 6 শিশুর প্রাণ। সুস্থ হওয়ার পর ফের আক্রান্তে দিশেহারা অভিভাবক। হামের মতো হয়েছে, আস্তে আস্তে পুরো শরীর ছড়ে গেছে, এখনো তাকাইতেও পারে না, কোনো কথাও বলতে পারে না, বসতেও পারে না। কাজে কামে আসছিলাম তো এই কারণে আর আলিশ করে টিকা দেয়নি। জানতাম না যে টিকা দেয়, যদি জানতাম তাহলে বাসায় এসে টিকাটা দিতাম। হামের টিকা দেয়নি জন্য এখন এই অবস্থা। ডাক্তার বললো যদি হামের টিকা দেওয়া থাকতো তাহলে হতো না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সস্তা জনপ্রিয়তা নয়, পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন সরকারের অঙ্গীকার। গাজীপুরে প্রধানমন্ত্রী সীমিত সম্পদের সঠিক ব্যবহারে দেশকে উন্নত করার প্রত্যাশা। এক বছরে ধর্ষণ বেড়েছে 27%। পল্লবীতে শিশু হত্যার দায় স্বীকার করে মূল অভিযুক্ত রানার জবানবন্দি। বনশ্রীতে মাদ্রাসার টয়লেট থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার। 17 বছর রাজপথেই ছিল বিএনপি, ভয় দেখিয়ে লাভ নেই 11 দলকে মির্জা ফখরুল। সংবিধানের ধোঁয়াত না তুলে মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জামায়াতের। মিরপুরে কালশীতে বস্তি উচ্ছেদে গিয়ে তোপের মুখে পুলিশ, বাহিনীর সদস্যদের স্থানীয়দের ধাওয়া। দুপুরের পর পূর্ণ শক্তি নিয়ে ফের অভিযানে প্রশাসন। এবং বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া দিতে বিএসএফকে 27 কিলোমিটার জমি দিল পশ্চিমবঙ্গ সরকার। নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরের ঘোষণা, অবৈধদের নিজ দেশে ফেরত পাঠানোর হুঁশিয়ারি। জরুরি টিকা নিয়ে বারবার সতর্ক করা হলেও পাত্তা দেয়নি অন্তর্বর্তী সরকার। হামের ভ্যাকসিন সংকট নিয়ে 2024 থেকে 2026 সালের মধ্যে 10 বার চিঠি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি বলছেন, টিকাদান ব্যাহত হওয়ার কারণেই ভয়ঙ্কর রূপে ছড়িয়ে পড়েছে হাম। 2 দশকেরও বেশি সময় পর হামের প্রকোপে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। সরকারের মন্ত্রী এমপি থেকে বিশেষজ্ঞ দল সবার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের টিকা কেনা নিয়ে অবহেলায় ভয়াবহ রূপে ফিরেছে এই ভাইরাস, যা গড়িয়েছে আদালত পর্যন্ত। এমনকি গাফিলতি খতিয়ে দেখার ঘোষণা এসেছে। সংকটের শুরুটা 2025 সালের সেপ্টেম্বরে। ক্রয় পদ্ধতিতে অনিয়ম আছে এমন অভিযোগ তুলে ইউনিসেফের কাছ থেকে সরাসরি টিকা কেনা স্থগিত রাখে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। মজুদ শূন্য রেখে টিকা কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে চিঠি দিয়েছিল ইউনিসেফ। এবার ঢাকার সংস্থাটির কার্যালয়ে ব্রিফিংয়ে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানালেন, জরুরি টিকার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে অন্তত 10 বার সতর্ক করা হয়েছিল। 2024 থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বারবার চিঠি দেওয়ার দাবিও করেন তিনি। From the 5th of April, as you know, the rollout of the emergency vaccine campaign was kicked off. Now that initially set out to reach 30 high-risk upazillas. It has then gone through various stages through the city corporations being reached, then expanding it again. And the target that the ministry set to reach was 18 million. I will tell you honestly, I did not think they would get there in the time that they had. এ সময় টিকা কেনার সিদ্ধান্তহীনতার ঘটনা বিরল মন্তব্য করে রানা ফ্লাওয়ার্স বলেন, কোনো মহামারী রাতারাতি আসে না। But they have achieved 18 million doses into arms of children, and I want to celebrate that. And I want Bangladesh to celebrate that, because every week there is a delay in responding to any kind of disease outbreak of this nature can result in an 8-fold increase in the number of cases. So the fact that the response was immediate, it was hard-hitting from the ministry. For that I am very grateful, and the fact that they've reached 18 million children, I want you to celebrate that. I know. এদিকে কেন প্রতি বছর 5 লাখ শিশু টিকাদান কর্মসূচি থেকে বাদ যাচ্ছে সেটি ইউনিসেফ খতিয়ে দেখবে বলেও জানানো হয়। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাম উপসর্গে একদিনে প্রাণ গেল আরও 6 শিশুর।
হাসপাতালে ভর্তি হয়েছেন 1408 জন। টিকা নেওয়ার পরও ফের আক্রান্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ। হামের সঙ্গে নানা শারীরিক জটিলতায় দিশেহারা অভিভাবক। নতুন সংক্রমণ ঠেকাতে ও জনসচেতনতায় প্রান্তিক পর্যায়ে জোরালো প্রচারণার তাগিদ চিকিৎসকের। 14 মাসের আফিফা 2 মাস আগেই দ্বিতীয় দফায় হয়েছে তালুর অস্ত্রোপচার। ঈদের পর আবারও যাওয়ার কথা অপারেশন থিয়েটারে, তবে এর মাঝেই হামের থাবা, নিতে পারেনি টিকাও। সন্তানের অসহ্য যন্ত্রণায় দিশেহারা মা। ছোট ছোট র্যাশ হয়ে হামের মতো হয়েছে, আস্তে আস্তে পুরো শরীর ছুঁড়ে গেছে, এখনো তাকাইতেও পারে না, কোনো কথাও বলতে পারে না, বসতেও পারে না। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুও আগে পায়নি টিকা। যারা সম্প্রতি নিয়েছে তাদের কেউ কেউ আবার আক্রান্ত হচ্ছে। বাবুর বাপিহারা বলতেছে আছে আল্লাহ রহমতে দেহ যদি সমস্যা যদি না হতে দেওয়া লাগতো না, সমস্যা যদি হতে তো দেওয়া লাগতো। কাজে কামে আসিলাম তো এই কারণে আর আলিশ করে টিকা দেয়নি। জানতাম না যে টিকা দেয়, যদি জানতাম তাহলে বাসায় এসে টিকাটা দিতাম। হামের টিকা দেয়নি জন্য এখন এই অবস্থা। ডাক্তার বললো যদি হামের টিকা দেওয়া থাকতো তাহলে হতো না। চিকিৎসকরা বলছেন বর্তমানে হাসপাতালে আসা বেশিরভাগ রোগীদের অবস্থাই জটিল। নতুন করে সংক্রমণ ঠেকাতে প্রান্তিক পর্যায়ে টিকা কার্যক্রম জোরালো করার তাগিদ দেন তারা। কমপ্লিকেটেড মিজেল যেগুলি বা যেগুলি নিউমোনিয়া ডেভেলপ করতেছে বা ডায়রিয়া, এনকেফালাইটিস, এই রোগীগুলো রেফার্ড কেসগুলো আমরা বেশি পাচ্ছি। সাধারণত নতুন আক্রান্তের হার আগের চেয়ে কম। গভর্নমেন্ট ছাড়াও মসজিদে, বিভিন্ন পাড়া মহল্লায়, বিভিন্ন সামাজিক সংগঠন, এদেরকেও আমরা উদ্বুদ্ধ করতে পারি টিকার ব্যাপারে। গত 2 মাসে হাম ও উপসর্গে দেশে 450-র বেশি মৃত্যু হয়েছে, আক্রান্ত প্রায় 60,000। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সস্তা জনপ্রিয়তার জন্য নয়, দেশের মানুষের ভাগ্যোন্নয়নে পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন সরকারের অঙ্গীকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়। কৃষক ও কৃষি ফসল বাঁচাতে সরকার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে একথা বলেছেন সরকার প্রধান। আশরাফুল ইসলামের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা এবং সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়াতে বর্তমান সরকার দেশে প্রথমবারের মতো চালু করতে যাচ্ছে বিশেষায়িত ইনস্টিটিউট। গাজীপুরের 27 এলাকায় তাই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে পাশেই গাছের চারা রোপণ করেন সরকার প্রধান। সেই পানিটিকে আমরা আরো যাবতীয় পরের সুধী সমাবেশে যোগ দেন তারেক রহমান। এ সময় প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সচেতনতার পাশাপাশি প্রকৃতিকে সমৃদ্ধশালী করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদেরকে কোনোভাবেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা বোধহয় আমাদের জন্য বিপদজনক হয়ে যাচ্ছে। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচি কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়। এই কর্মসূচি দুর্যোগ মোকাবেলা করে কৃষক ও কৃষিকে সমৃদ্ধ করার উদ্যোগ বলে জানান তারেক রহমান। এক জায়গায় বলছে বিএনপি খাল খনন কর্মসূচি শুরু করেছে, এটি তাদের একটি রাজনৈতিক প্রোগ্রাম। বিষয়টি আসলে তা নয়। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। বর্তমান সরকার সস্তা জনপ্রিয়তা চায় না, দেশের মানুষের ভাগ্যোন্নয়নে পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে বলেও জানান প্রধানমন্ত্রী। সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাআল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাআল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। ব্যারেজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষাই বলুন, শুকনো মৌসুমি বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাআল্লাহ বিএনপি সেটা করবে। নিজেদের স্বল্প সম্পদকে সঠিক ব্যবহারের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আমরা যদি সম্পদকে রক্ষা করতে পারি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, গাজীপুর। ভারত বাংলাদেশের অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দীর্ঘ প্রতীক্ষার মধ্যে অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে চায় বাংলাদেশ। নীতি নির্ধারকরা বলছেন, গুরুত্ব দেওয়া হচ্ছে দেশের ভেতরে বিকল্প পানি ব্যবস্থাপনায়। এমন সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে ভারত নির্ভরতা কমাতে কূটনৈতিকভাবে কৌশলী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। শাতিলা শারমিনের রিপোর্ট। বাংলাদেশ ভারতের সঙ্গে ৫৪টি অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা আর হতাশা। বিশেষ করে শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চলে দেখা দেয় তীব্র সেচ সংকট।
এ অবস্থায় দেশের অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার। সম্প্রতি একনেকে অনুমোদন পেয়েছে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প। আবার আলোচনায় আছে তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার মহাপরিকল্পনাও। আমাদের এই সমীক্ষা পানি সম্পদ মন্ত্রী জানান, শুষ্ক মৌসুমে কৃষিতে সেচ নিশ্চিত করা, ভূগর্ভস্থ পানির উপর চাপ কমানো এবং পানি সংরক্ষণে দ্রুত কাজ করছে সরকার। এছাড়া দেশজুড়ে খাল খনন ও পুনর্খনন কর্মসূচি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। একটা খাল খনন হবে, খালে পানি আসবে, ওই পানিটা খেতে যাবে, উৎপাদনটা দ্বিগুণ হবে। আমাদের স্টাডি রিপোর্ট ফিল্ডে চলমান, যেটা কারিগরি সমীক্ষা খুব বেশি দ্রুত তার সহিত মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা শুরু করেছি। 34,347 কোটি টাকা যেটা আমরা ইনভেস্ট করব, এটা একটা ইনভেস্ট এবং এটার রিটার্ন খুব বেশি। বিশেষজ্ঞদের মতে দেরিতে হলেও দেশের নিজস্ব পানি সংরক্ষণ ও নদী ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়াটা ইতিবাচক। এতে ভারতের উপর নির্ভরতা কিছুটা কমবে বলেও মত তাদের। তবে একই সঙ্গে কূটনৈতিকভাবে আরও কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমার প্রয়োজনের নিরিখে আমার এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন জরুরি দরকার, এটা মাথায় রেখে এখন আমি কিভাবে পদ্ধতিগতভাবে এগোবো সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এবং এখানে তাদের প্রতিদ্বন্দ্বিতাটাই একমাত্র অপশন নয়, দেয়ার কুড বি মোর অপশনস লেফট। I cannot close the doors of Farakka barrage during monsoon condition. Huge amount of পানি আসে, তাহলে ওই পানিটা যদি কিছু অংশ আমরা ধরে রাখতে পারি এবং আমরা ড্রাই সিজনে এটা ব্যবহার করতে পারি, তাহলে আমরা এটা তো একটা উইন-উইন সলিউশন। অভিন্ন নদীর ন্যায্য হিস্সা আদায়ের পাশাপাশি টেকসই অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনায় ভবিষ্যতের বড় সমাধান হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। পানি স্টোর করে রেখে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের মূল হোতা সোহেল রানা তার অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাকে এবং তার স্ত্রী স্বপ্নাকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ধর্ষণের পর হত্যা করা হয়েছে শিশু রামিসাকে। শৈশবের দুরন্ত রামিসা এখন নীরব নিথর। সারাদিন হৈহুল্লোড় আর খেলাধুলায় বাড়ি মাতিয়ে রাখা 8 বছরের শিশু এখন শুধুই স্মৃতি। বই খাতা নিয়ে আর যাবে না প্রিয় স্কুলে, ফিরবে না মায়ের কোলে। স্কুলে পাঠাতে রামিসাকে মঙ্গলবার সকাল 10:30টার দিকে খুঁজতে থাকেন তার মা। এক পর্যায়ে একই ভবনের উল্টো দিকের ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের স্যান্ডেল দেখে কলিং বেল চাপেন তিনি, কিন্তু ভেতর থেকে সাড়া দেয়নি কেউ। পরে ভাড়াটিয়া সোহেল রানার রুমের খাটের নিচে পাওয়া যায় মস্তকবিহীন মরদেহ। বাথরুম থেকে উদ্ধার করা হয় মাথা। স্ত্রী স্বপ্নার সহায়তায় ফ্ল্যাটের গ্রিল কেটে পালিয়ে যায় মূল অভিযুক্ত সোহেল রানা। স্বপ্নাকে জিজ্ঞাসাবাদে মেলে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বলছে হত্যার আগে পাশবিকতার শিকার হয় রামিসা। পরে নারায়ণগঞ্জ থেকে সোহেলকে গ্রেফতার করে পুলিশ। আমরা প্রাথমিকভাবে সেটি মনে করেছি যে ধর্ষণের পরেই তার বাচ্চাটি হত্যা করা হয়েছে এবং সেটি তার আলামত সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং সেখানে রিপোর্ট পাওয়া গেলেই নিশ্চিত হওয়া যাবে। বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে আসামি সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। পরে রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়। আদালতের সামনে এক মূল আসামি যে মোহাম্মদ সোহেল, সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং তার স্ত্রী, তার সহযোগী যে এই কাজে তাকে সহযোগিতা করেছিল স্বপ্না আক্তার, তাকেও আদালতে উপস্থাপন করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত জবানবন্দি গ্রহণ করার পরে দুজনকেই সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করে। রামিসাকে নৃশংসভাবে হত্যায় ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ। হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রামিসার সহপাঠী ও এলাকাবাসী। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। এক বছরে দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে 27%। বিচার চেয়ে উল্টো অভিযুক্তের হাতেই লাঞ্ছিত হচ্ছেন ভুক্তভোগী। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বিচারিক দৃষ্টান্ত স্থাপন করা না গেলে কমবে না ধর্ষণ প্রবণতা। পাভেল আমিনের তোলা ছবিতে MA আজিমের রিপোর্ট। থেকে আমি ধর্ষণের বিচার চেয়ে অন্যায় করছি, আমার জীবন শেষ। নিজের উপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের প্রায় 3 বছর পেরিয়ে গেলেও এখনও বিচারের আশায় এক ভুক্তভোগী।
নির্যাতিত নারীর দাবি, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় মামলা পর্যন্ত নেয়নি থানা পুলিশ। আপনি হচ্ছে আমার এই যে মামলাটা নিচ্ছেন না, পরে আদালতে মামলা করলে তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে। তদন্তকারী কর্মকর্তা 20,000 টাকার বিনিময়ে মামলা প্রত্যাহারের প্রস্তাব দেন ভুক্তভোগীকে। নিছেন কেন তো টাকা আপনি? এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে আসামি মাহমুদুল হাসানের বিরুদ্ধে ধর্ষণ মামলার চার্জশিট দেয় সিআইডি। চার্জশিটের পরেও প্রধান অভিযুক্ত মাহমুদুল হাসানকে একদিনের জন্য যেতে হয়নি জেলে। আজকে 2টা বছর ধরে আমি একটা মামলা লড়তেছি, এই 2 বছর পরে গিয়ে আমার কতটুকু প্রমাণপত্র রয়ে গেছে। তবে সব অভিযোগ অস্বীকার করে উল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগ মাহমুদুল হাসানের। উনি যে এগুলো মিথ্যাচার করতেছে, হয়রানি করার জন্য, আমাকে হ্যারাসমেন্ট করার জন্যই করতেছে। ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতা নিয়ে কাজ করা নারীপক্ষ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের আইনজীবী কামরুন নাহার। তার মতে, ধর্ষণের শিকার বেশিরভাগ নারীর জীবনের গল্পটাই একই রকম। একজন নির্যাতনের শিকার হওয়া মানে তার দোষ নয়, তাকে দোষারোপ করা নয়, তাকে আমরা আরও কি করে সমাজে একত্রীকরণ করব, একীভূত করব, সে ব্যাপারে কাজ করাটা খুব জরুরি। অপরাধ বিশ্লেষকরা বলছেন, দ্রুত বিচারের নজির তৈরি করতে না পারলে এ ধরনের অপরাধ কমানো সম্ভব নয়। কোনো নারীকে ধর্ষণ করে কিছু হয়েছে এই সংখ্যা চারপাশে তাকালে অল্প কয়েকটা, আর হয়নি এই সংখ্যা ভুরি ভুরি। আমরা যদি বিচারের উদাহরণ তৈরি করতে পারতাম, তখন এই ধরনের অপরাধগুলো আসলে বন্ধ হতো। শুধু 2025 সালেই সারা দেশে ধর্ষণ মামলা হয়েছে 7,068টি। খেলার মাঠ থেকে এভারেস্ট, সর্বত্রই বিজয় নিশান ওড়াচ্ছে নারীরা। তবে ধর্ষণ আর সহিংসতা নারীর জন্য প্রধান প্রতিবন্ধকতা, যা দূর করা না গেলে নারী শুধু তার অধিকার হারাবে না, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নও পিছিয়ে পড়বে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। ওয়ালি, পল্লবীর যে সর্বশেষ ঘটনা, যে পার্শ্ববর্তীতার চিত্র, সর্বশেষ কি জানা গেল এ বিষয়ে? আপনি জানেন যে এই ঘটনা কিন্তু সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে এবং প্রতিটা মানুষ কিন্তু আসলে ধিক্কার জানাচ্ছেন যে একটি 8 বছরের শিশু, 2য় শ্রেণীর শিক্ষার্থী, তার উপরে চলা যায় নির্যাতন, ধর্ষণ, এবং এর পরে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, যে মাথা পাওয়া গেছে আরেক জায়গায়, দেহ আরেক জায়গায়, একেবারে তার নিজের বাসার সামনে এমন একটি অবস্থা, এমন একটি নির্যাতনের শিকার, এবং তার মধ্য দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। এটি কিন্তু আসলে একেবারে হতবিহ্বল পুরো জাতি। এবং সেটির আজকে আমরা জানি যে আদালতে যে মূল অভিযুক্ত তিনি কিন্তু দোষ স্বীকার করেছে সোহেল রানা, এবং দোষ স্বীকার করে কিন্তু তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেটি দিয়েছেন। একই সঙ্গে যেই 10 দিনের যে আজকে রিমান্ড আবেদন করা হয়েছিল পুলিশের তরফ থেকে, সে ঠিক তার আগেই কিন্তু সে স্বীকার করে নিয়েছে। অর্থাৎ আমরা তার স্ত্রীও কিন্তু, তিনিও কিন্তু পুলিশের হাতে আটক হয়েছেন, এবং আরেকজন অর্থাৎ 3 জনের নামে কিন্তু আসলে মামলা করা হচ্ছে। আমরা জানি যে গতকালকে নারায়ণগঞ্জ থেকে সোহেল রানাকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়, এবং তারপরে যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে সেটি কিন্তু আসলে যেটি আজকে তার যে জবানবন্দি, এর মধ্য দিয়ে কিন্তু আসলে সেটি প্রমাণিত হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে এবং এই নির্যাতনটা আরো বেশি আলোড়ন সৃষ্টি বা হতবিহ্বল হওয়ার কারণ হচ্ছে স্বামী স্ত্রী মিলে এরকম একটা পাশবিক কাজ করেছে, সেটি তথ্যগতভাবে যতটুকু জানা গেছে। কিন্তু এর পেছনে কি কোনো কারণ কি জানা গেছে যে কেন গ্রিল কেটে স্ত্রী তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে, এবং সেই ধর্ষণ এবং হত্যা সেই পুরো সময়টাতে ওই ফ্ল্যাটের মধ্যে আসলে তার স্ত্রী ছিল, যেটি কিন্তু প্রাথমিকভাবে কিন্তু সেটি প্রমাণিত হয়েছে। এর বিরুদ্ধে এর সঙ্গে আরও কেউ জড়িত কিনা, কোনো চক্র জড়িত কিনা, অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা, বা এর আগে এই ধরনের কোনো ঘটনা স্বামী স্ত্রী বা আরও কেউ একসঙ্গে ঘটিয়েছে কিনা, সেটি কিন্তু প্রাথমিকভাবে এখনও কিন্তু জানা যায়নি। সেসবের কারণেই কিন্তু আসলে পুলিশ 10 দিনের রিমান্ড সেটি কিন্তু আসলে আবেদন করেছে। পরবর্তীতে নিশ্চয়ই সেই সম্পর্কে আসলে আমরা জানতে পারব। সেক্ষেত্রে ওয়ালি, এই সব বিষয় ঘটলেই আমরা সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করি। এই যে এখন বেড়ে যাওয়ার কারণ কি এবং কীরকম তথ্যচিত্রে কি দেখা যাচ্ছে? আপনি জানেন যে কিছুদিন পরপরই কিন্তু এমন ঘটনা ঘটে, গত কয়েকদিনও কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেছে, এর পরবর্তী হত্যার সেই ঘটনাও কিন্তু ঘটেছে, কিন্তু আমরা কিন্তু বিচার কিন্তু খুব বেশি কিন্তু দেখতে পাই না। তেমনটি কিন্তু আসলে আমরা দেখছি, যে প্রতিবেদনটি আমরা দেখেছি যে 27% ধর্ষণের ঘটনা বেড়েছে, এটি 25 সালের রিপোর্ট এবং পুলিশের রিপোর্ট। এটি 2025 সালে 7,068টি ধর্ষণ মামলা এসেছে। বিচারের দীর্ঘসূত্রতায় নষ্ট হচ্ছে আলামত, সেটি কিন্তু বিশেষজ্ঞ
বিশেষজ্ঞ যারা কাজ করেন তারা সে অভিযোগ করছেন। দ্রুত বিচারের মাধ্যমে নজির তৈরির তাগিদ কিন্তু তারা দিচ্ছে। অর্থাৎ এই ধরনের ধর্ষণ এবং এর পরবর্তীতে হত্যার যে ঘটনা সেটি করার কেউ যাতে করে সাহস না করে, তার সামনে যাতে করে দৃষ্টান্তমূলক শাস্তি সেটি যাতে করে সামনে থাকে, সেই তাগিদ কিন্তু দীর্ঘদিন থেকে কিন্তু আসলে আমরা মানবাধিকার কর্মী আইনজীবীদের তরফ থেকে কিন্তু পাচ্ছি। ওয়ালি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। পল্লবীতে শিশু রামিসাকে পাশবিক নির্যাতন করে হত্যা, একই সাথে ধর্ষণ বেড়ে যাওয়া এবং এর কারণ এ বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি। দেখছেন রাতের সময়, সঙ্গী থাকুন। এবার বাণিজ্যের সংবাদ। মোড়কজাতকরণ আইনের তোয়াক্কা না করেই দেশে তৈরি ফেইজ ওয়াশ বাজারজাত করছে বিভিন্ন প্রতিষ্ঠান। একে ভোক্তার সঙ্গে প্রতারণা হিসেবে দেখছে ক্যাব আর আইন অমান্যকারীদের সর্বোচ্চ শাস্তির কথা বলছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিএসটিআই বলছে ধীরে ধীরে কঠোর হচ্ছেন তারাও। বিশ্ব মেট্রোলজি দিবসে কামরুল হাসান সবুজের রিপোর্ট। সুসজ্জিত মোড়কে ভোক্তার হাতে যেসব পণ্য আসছে তা কতটা মানসম্পন্ন এমন সন্দেহ যেমন রয়েছে ক্রেতার, তেমনি তা কতটা আইন মেনে আসছে বাজারে রয়েছে সেই প্রশ্ন। অনেক প্রোডাক্ট বের হয়, অনেক ভেজাল, বড় বড় ব্র্যান্ড আছে, ভাবি যে ওরা অন্তত ভেজাল কিছু করবে না। বিএসটিআই লেখা থাকে তো ওখানে এনশিওর হইতে পারে যে ঠিক আছে সিল মারা, তাহলে মানে অথেন্টিক। আইন মানছে নাকি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে দেশে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, তা বোঝার আগে দেখে আসি মোড়কজাতকরণ বিধিমালা 2021-এর 5 ধারা, যেখানে পরিষ্কারভাবে সব তথ্য লেখা ও অক্ষরের আকৃতির ক্ষেত্রে বাংলাকে প্রাধান্য দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। দেশি কোম্পানি, এটা বিদেশি না, বাংলা লিখতে হবে। এটা কোনো ব্যবসায়ীরা জানা নাই যে বাংলা না দেখা থাকার কারণে মামলা হতে পারে। যদি এটা যদি কোনো ফল থাকে ভোক্তা অধিদপ্তর যদি আমাদেরকে বলবে যে না এটা বিক্রি করা যাবে না, তাহলে এটা আমরা উদ্যোগ করবো। বিভিন্ন পণ্যের মধ্যে ফেস ওয়াশকে স্যাম্পল হিসেবে নিয়ে বাজার ঘুরে দেখে সময় সংবাদ। দেখা গেল অনেক প্রতিষ্ঠানই ক্রেতা আকর্ষণে যেভাবে ইংরেজিকে প্রাধান্য দিচ্ছে ঠিক সেভাবে গুরুত্ব নেই বাংলায়, যাকে আইনের লঙ্ঘন হিসেবে দেখছে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। অভিযোগ আছে আইন অমান্য করায় নষ্ট হচ্ছে পণ্যের বিক্রয় প্রতিযোগিতা। বিএসটিআই যেন এই পণ্যগুলি অভিযানের মাধ্যমে বাজার থেকে এগুলোকে উঠেই নিতে বাধ্য করে কোম্পানিগুলোকে। দুই ধরনের, একটা হলো যে লাইসেন্স বাতিল বা এটা তো বিএসটিআই আইন অনুযায়ী, কিন্তু সে প্রতারণা করেছে, সেই প্রতারণার জন্য কিন্তু ভোক্তা আইনেও ব্যবস্থা আছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে বাজারজাতকরণে আইনের ক্ষেত্রে কঠোর হচ্ছে সংস্থাটি, অন্যদিকে তৎপর হচ্ছে মোড়ক সনদ নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ সংস্থা বিএসটিআই। এই ধরনের যদি আপনার লুফল হচ্ছে মার্কেটে, তাহলে অবশ্যই এটা তুলে নেওয়ার ব্যবস্থা আছে। লটটাই কিন্তু আমরা ডিস্ট্রয় করে দেই বা তুলে নিয়ে আসি। এই অক্ষরের প্রাধান্যর বিষয়টা আমাদেরও নজরে এসেছে ছোট আকারের কিছুটা, তবে সেইটাকে আরও অধিক সংশোধন করার জন্য ইতিমধ্যে কিন্তু আমরা তাদেরকে নবায়নের ক্ষেত্রে এসে আমরা তাদেরকে রিমাইন্ডার দিয়েছি, বিধি মোতাবেক আপনাকে আরেকটু সমৃদ্ধ করতে হবে। একই সাথে বিএসটিআই বলছে আইনি মারপ্যাচে বিদেশি বাজার ধরতে দেশীয় প্রতিষ্ঠানের যেন কোনো সমস্যা না হয় সেদিকেও নজর রাখছে সংস্থাটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে নেমে 4 শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান দুপুরে সরাইলের গলানিয়া পশ্চিম পাড়ায় আলী মিয়া নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কে পাইপ ফিটিং করতে প্রায় 10 ফুট নিচে নামেন 4 শ্রমিক। কিছুক্ষণ পর কোনো সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করে একে একে 4 শ্রমিকের মরদেহ। ট্যাঙ্কে জমে থাকা বিষাক্ত গ্যাস এবং অক্সিজেন স্বল্পতায় শ্রমিকদের মৃত্যু হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। সনদ জালিয়াতি থেকে শুরু করে কোটি কোটি টাকার দুর্নীতি অভিযোগের পাহাড় নিয়েও বহাল তবিয়তে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস BRICM এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান 2 দফায় সাময়িক বরখাস্ত হলেও আদালতের আদেশে ফিরেছেন দায়িত্বে। এবার তার বিরুদ্ধে অন্তত 40 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। যদিও সব অভিযোগ অস্বীকার করে এটিকে ষড়যন্ত্র বলছেন মালা খান। তাসলিম তৌহিদের রিপোর্ট।
রাজধানী ধানমন্ডির 10-এর এ সড়কের বিলাসবহুল ভবনের 4,630 বর্গফুটের ফ্ল্যাটের মালিক KM মোস্তফা আনোয়ার। প্রায় 6 কোটি টাকা মূল্যের এই সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে দুদক। অভিযোগ, এই পর্তুগাল প্রবাসীর সম্পদের মূল উৎস তার স্ত্রী BRICM এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান। দুদকের তথ্যমতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে ফ্ল্যাট ও শঙ্কর জাফরবাদেও 2টি ফ্ল্যাট রয়েছে। বিক্রি করে দেওয়া হয়েছে আরও একটি ফ্ল্যাট। এছাড়া সাভার, উত্তরা ও গাজীপুরেও রয়েছে সম্পদ। মালা খানের দাবি, স্বামীর বিদেশে চাকরি ও পারিবারিক সম্পত্তি থেকেই এসব সম্পদ এসেছে। তবে আয়কর নথিতে বিদেশ থেকে বড় অঙ্কের অর্থ আসার তথ্য মেলেনি। কর্তৃপক্ষের সাথে আপনি কতক্ষণ ইসে করে পারবেন? সে যদি আপনাকে করাপ্ট সাজাইতে চায়, দুনিয়ার ফাইলপত্র তারা এখান থেকে সরাইয়া ফেলছে। দুদকে জমা পড়া নথিতে উঠে এসেছে প্রকল্প পরিচালক ও মহাপরিচালক থাকাকালে যন্ত্রপাতি ক্রয়ে 26.5 কোটি টাকার অনিয়ম হয়েছে। বিজ্ঞান মন্ত্রণালয়ের মতে প্রকল্প শেষ হওয়ার 4 বছর পর পেছনের তারিখে চেক ব্যবহার করে প্রায় 1 কোটি টাকা উত্তোলন করা হয়। ডেপসল নামে যে প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে, অনুসন্ধানে তার কোনো অস্তিত্ব মেলেনি। ডেপসল নামে এখানে কোনো প্রতিষ্ঠানের নাম শুনিনি আজ। এখানেই শেষ নয়, করোনাকালে ভিটিএম কাঁচামাল ক্রয়ে 15 কোটি টাকার অনিয়ম, ডেঙ্গু টেস্ট কিট সহ আরও বিভিন্ন গবেষণার কাজে অনিয়মের তথ্য খতিয়ে দেখছে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে BRICM এর চিফ সায়েন্টিফিক অফিসার মালা খানের বিরুদ্ধে দুদকে একটা অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তা তথ্য সংগ্রহ করছেন। রাষ্ট্র যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে পারে, সেটা রাষ্ট্রযন্ত্রের ফেউল। আর রাষ্ট্রযন্ত্রের ফেইলুর মানে হচ্ছে রাষ্ট্রযন্ত্র তো আর নিজে যে রাষ্ট্রযন্ত্র তো গাড়ি না যে না চালাইলেও চলবে এরকম কিছু না। রাষ্ট্রযন্ত্র যারা চালায়, প্রশাসনের দায়িত্বে আছে, এটা তাদের ফেইলুর। গেল বছরে PhD জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে 2 দফায় মালা খানকে সাময়িক বরখাস্ত করা হলেও আদালতের আদেশে ফিরেছেন চাকরিতে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে BSF এর কাছে প্রাথমিকভাবে 27 কিলোমিটার জমির কাগজ হস্তান্তর করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার স্থানীয় সময় বিকেলে নবান্নে একটি সংবাদ সম্মেলনে জমির কাগজ হস্তান্তর করেন তিনি। এছাড়াও রাজ্যটিতে নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA কার্যকরের ঘোষণাও দিয়েছেন তিনি। বলেছেন, অনুপ্রবেশকারীদের গ্রেফতারের পর BSF এর হাতে তুলে দেবে পুলিশ। এমনকি অবৈধদের নিজ দেশে পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপির এই নেতা। থ্যাংক ইউ মাননীয় মুখ্যমন্ত্রী। সম্পূর্ণ দেখছেন রাতের সময়। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে সিলেট থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। ভারতকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে 5-এ উঠেছে টাইগাররা। ঘরের মাটিতে বাবর রিজওয়ানদের হারানোর পর উচ্ছ্বাসের কমতি নেই ক্রিকেটারদের মাঝে। সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশা তাসকিন আহমেদের। লিটন দাস সিরিজ জুড়ে ছিলেন আলোচিত। সিলেটে পাওয়া সেঞ্চুরি ডেডিকেট করলেন তার কন্যা সন্তানকে। রিজওয়ানের উইকেট শিকার করে শরীফুল নিশ্চিত করেন বাংলাদেশের জয়। তাই সেই উইকেটটাই ছিল তার কাছে স্বস্তির। আপাতত কদিন বিশ্রামে কাটাবেন ক্রিকেটাররা, এরপর শুরু হবে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ভ্যাকসিন সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক করে ইউনিসেফ। টিকাদান ব্যাহত হওয়ার কারণে ভয়ঙ্কর রূপে ফিরেছে হাম। 24 ঘন্টায় ঝরল আরও 6 শিশুর প্রাণ। সস্তা জনপ্রিয়তা নয়, পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন সরকারের অঙ্গীকার। গাজীপুরে প্রধানমন্ত্রী সীমিত সম্পদের সঠিক ব্যবহারে দেশকে উন্নত করার প্রত্যাশা। এবং 1 বছরে ধর্ষণ বেড়েছে 27%। পল্লবীতে শিশু হত্যার দায় স্বীকার করে মূল অভিযুক্ত রানার জবানবন্দি। বনশ্রীতে মাদ্রাসার টয়লেট থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।